বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আমাদের এই দেশের ভাতে মাছে বাঙালি আমাদেরকে বলা হয়। আমাদের দেশের জনগণের জীবিকা কোনো না কোনোভাবে পানি এবং মাটির সাথে জড়িত। বাংলাদেশের পানি এবং বর্তমানে যে দেশের অবস্থা, এই সব কিছু বিষয়ের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে কাজ, সেই কাজের সম্পৃক্ততা কতখানি, কত দূর আমরা সামনের দিকে এগুচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আজকে বিশেষ সাক্ষাৎকারে দর্শক আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যুক্ত আছেন, আমাদের সঙ্গে আছেন ফরহাদ হোসেন আজাদ। আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে শুরুতেই যেই প্রশ্নটি করতে চাই, একটা লম্বা সময় পর এক ধরনের ক্ষমতার রদবদল, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাদের জন্য কি রয়েছিল শুরুতেই? ধন্যবাদ আপনাকে, নিউজ 24 টেলিভিশনের কলাকুশলী সহ সকল দর্শক শ্রোতাকে। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করি এবং সরকার গঠন করার পরবর্তীতে আমরা যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলাম, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো বিগত ফ্যাসিস্ট সরকার আমলে বিশেষ করে আমাদের মন্ত্রণালয় সহ অনেকগুলো মন্ত্রণালয়ে বিশেষ করে আমাদের যেটুকু খেয়াল করেছি, যেটা আমরা বুঝতে পারলাম, নদীমাতৃক বাংলাদেশ সে নদীমাতৃক আর বাংলাদেশ নাই। যে বাংলাদেশের 1400 নদী ছিল, সেই 1400 নদীর প্রায় 1000 নদী আজকে হারিয়ে গেছে। বাংলাদেশের 30-35 ফিট খনন করলে আমরা পানি পেতাম, সেখানে বিশেষ করে নওগাঁ, চাঁপানগঞ্জ, রাজশাহী, সেখানে 700-800 ফিট খনন করা পুরো পানি পাওয়া যাচ্ছে। ওই অঞ্চলে প্রায় 26টি জেলা, 163টি উপজেলা, সেখানে নদীর নাব্যতা হারিয়ে গেছেন, সেখানে নদীর পানির মধ্যে লবণাক্ত তৈরি হয়েছেন, যার কারণে সেখানে জীববৈচিত্র্য অনেক পরিবর্তন হয়ে গেছেন। সেখানকার মানুষ চাষাবাদের ফসল কমে গেছে, নদীতে মাছ নিঃশেষ হয়ে গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের প্রাণের দাবি ছিল পদ্মা ব্যারেজ। আমরা এটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পদ্মা ব্যারেজ কিন্তু আমরা এই 1 মাস আগের একনেকের সভায় 35,000 কোটি টাকা দিয়ে কিন্তু সে একনেকে আমরা পাশ করিয়েছি, যেটা বিগত কোনো সরকারে পারেনি সাহস করতে। সেখানে কিন্তু তারেক রহমানের সরকার সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে এবং সে একনেকে পাশ করেছে। পদ্মা সেতু থেকে যদি নিচে তাকানো যায়, নদীর যেই প্রশস্ততা কমে এসেছে, নদী আশেপাশের নদীগুলোর নাব্যতা হারাচ্ছে, যে কারণে ব্যারেজটা আসলে দেওয়ার চিন্তাভাবনা আপনারা করছেন, সেই কারণটা এখন আসলে আছে কিনা? পদ্মা ব্যারেজ থেকে প্রায় 16 কিলোমিটার দূরেই আমাদের সেখানে ফারাক্কা বাঁধ, যেটা আগামী 11ই ডিসেম্বর চুক্তি শেষ হবে। আমরা সেই চুক্তিটাও নবায়ন করতে চাবো এবং সেটার জন্য আমাদের টেকনিক্যাল কমিটি সেখানে আমাদের দফায় দফা সভা করছে। আমরা আশা করছি সেখানেও আমরা একটা সুফল বয়ে নিয়ে আসব, যার মধ্য দিয়ে আমাদের ফারাক্কা চুক্তি হবে, আমাদের পদ্মা ব্যারেজ হবে, যার মধ্য দিয়ে আমাদের ওই অঞ্চলগুলো, বিশেষ করে আমাদের যে নদীর যে নাব্যতা হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে, সেই নাব্যতা ফিরে পাবো। এবং সে ওইখানে নয়, এটা পর্যায়ক্রমে দেখবেন সেখান থেকে পদ্মা থেকে যমুনা হয়ে সেটা বঙ্গোপসাগর, টোটাল অঞ্চলটাই কিন্তু দেখবেন যে আস্তে আস্তে সেখানে এমন একটা জায়গা চলে গেছে, আপনি হয়তো বিশ্বাস করবেন না। আমরা বিভিন্ন টেকনিশিয়ান কমিটির কাছে বিষয়কে জানতে পারছি, আগামী 25 থেকে 30 বছর পরে সেখানে পদ্মা ব্যারেজের মতো যে আমরা ব্যারেজ করতে না পারি, তাহলে সেই অঞ্চলের মানুষ আর বসবাস করবে না, সেখানকার বিশেষ করে কোনো প্রাণী সেখানে বসবাস করবে না, তাদেরকে হয় অন্য দেশে চলে যেতে হবে অথবা সেই স্থান থেকে ত্যাগ করে আমাদের এই দিকে তাদেরকে বসবাস করতে হতে পারে। প্রায় 1100 নদী নিজের নাব্যতা হারিয়ে এখন মৃতপ্রায়। আপনি কি মনে করেন না যে সেই নদীগুলোকে আগে খনন করা, জীবিত করা জরুরি ছিল, তারপর হয়তো ব্যারেজ বা প্রকল্পের বাদ দেওয়া শুরু ছিল কিনা? সংযুক্ত প্রশ্ন আরেকটু করে রাখি, শুধু কি যে অঞ্চলের মানুষরা নদীর আশেপাশে আছে তারাই নদীর কারণে ওই সমস্যাগুলোতে ভুগছে, নাকি এই পুরো মানে নদীমাতৃক দেশ হওয়ার কারণে তো আমাদের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সাধারণ মানুষদের, সেই জায়গাটায় আসলে আরেকটু মনোযোগ দেওয়ার দরকার কিনা প্রকল্পের আশেপাশে? সরকার গঠন করার পরেই আমরা 180 দিনে আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। এই 180 দিনে আমরা 1400 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। গত 16ই মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরে গিয়েছেন, সেখানে দিনাজপুরের কাহারোল উপজেলায় শাহপাড় একটা খাল খনন উদ্বোধন করেছে এবং একই দিনে আমরা প্রায় 54টি জেলায়
আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, হুইপ এবং আমাদের সংসদ সদস্যদেরকে নিয়ে আমরা কিন্তু খাল খনন শুরু করেছি। কাজেই সেটা কিন্তু পদ্মা ব্যারেজ কেন্দ্রিক না, আমরা কিন্তু সারা বাংলাদেশের নদী মাতৃক বাংলাদেশের তার সেই প্রাণ ফিরে পায়। নদীতে প্রত্যেকটা নদীতে তার যে প্রবাহ তৈরি হয় এবং সেই নদীতে শুধু প্রবাহ তৈরি হবে না, সেই নদীর দুই ধারে আমরা বৃক্ষরোপণ করব, সেই নদীতে আমরা মাছ চাষ করব, সেই নদীতে সাধারণ মানুষ সেখানে হাঁস চাষ করবে। এইভাবে আমরা আমাদের জীবন জীবিকার মান উন্নয়ন করব, ফসল দ্বিগুণ করব এবং আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব। প্রতি বছরই দেখি উজান থেকে নেমে আসা ঢলে একই পথে একই রকম করে একটা নির্দিষ্ট সময় বন্যা হয় এবং অসংখ্য মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই একই চিত্র বছরের পর বছর ধরে দেখে আসছি। প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা আসলে আমরা নিতে পারি কিনা, এটা নিয়ে সরকারের কোনো আলাদা চিন্তা ভাবনা আছে কিনা? নদীগুলো যেন নাব্যতা ফিরে পায় এবং এই নাব্যতার জন্য সবচেয়ে যে দায়ী হচ্ছে পলি, এবং সেই পলিগুলো কীভাবে সরানো যায় এবং সেই পলি দিয়ে আর কি প্রযুক্তি তৈরি করা যায়, এই বিষয়গুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিচ্ছেন এবং এই প্রয়োজনে উনি কিন্তু আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা করছেন। সেখানে আর কোন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা সমন্বয় করলে আমরা বিশেষ করে এই যে নদীর নাব্যতাগুলো এবং এই বর্ষাকালে আমি যেমন বলি চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি এই অঞ্চলে কিন্তু কখনো বন্যা হয়নি, এবার কিন্তু বন্যা হয়েছে সেখানে অতিবৃষ্টির কারণে। সেই কারণে সেখানে কী হচ্ছে, আমাদের এই যে দীর্ঘদিনের যে অব্যবস্থাপনা, খাল, জলাশয়, নর্দমা বিভিন্নভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে কিন্তু পানি যে নিষ্কাশন হবে সেই পানির কিন্তু নিষ্কাশন হতে পারছে না, সেটা সময় লাগতেছে। এটা কিন্তু একটা অন্যতম কারণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, এই দুই সিটি কর্পোরেশনের জন্য কোনোভাবেই আগামীতে আর অতিবৃষ্টির কারণে যেন কখনোই জলাবদ্ধতা তৈরি না হয়, সেই জন্য কিন্তু আমরা সুদূর প্রসারী আমরা আমাদের অনেক মাস্টার প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই প্রকল্প হাতে দিচ্ছি। ইনশাল্লাহ আপনি আগামী দিনে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাদেশের মানুষকে আমরা সেই সুফল দেখাতে পারবো। জলবায়ু পরিবর্তন তো এটা প্রকৃতির উপর নির্ভরশীল, সেই জায়গাটায় সরকার কিছু ভাবছে কিনা যে পরিবেশবিদদের সাথে কথা বলে বা এই জায়গায় গবেষণা করে যেরকম নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা দরকার, ওরকম পরিবেশবিদদের সঙ্গে আলাপ আলোচনার কোনো চিন্তাভাবনা সরকারের আছে কিনা? আমরা খেয়াল করেছি যে দেখেন, যেখানে সারা বাংলাদেশে আমি বলেছি যে যেখানে 2200 মিলিমিটার বৃষ্টি হয়, সেখানে এক সপ্তাহে চিটাগাং অঞ্চলে হলো আপনাদের 1454 মিলিমিটার। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার জলবায়ু পরিবর্তন হবেই, কিন্তু এর জন্য প্রস্তুতি থাকতে হবে। আমাদের টেকনিশিয়ান দিয়ে, আমরা বিশেষজ্ঞ দিয়ে সেগুলো পর্যালোচনা করছি, সভা করছি, সভা করে আগামী দিনে যেন আমরা জলবায়ুর যদি পরিবর্তন হয়, আমরা সেখানে আমাদের অব্যবস্থাপনাকে অনেক সময় আমরা জলবায়ু পরিবর্তন দিয়ে আমরা পার পেতে চাই, আমরা সেখানেও যেতে চাই না। আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করে আমরা একটা বাংলাদেশের মানুষকে আমরা সুফল দিতে চাই। বন্যা পরিস্থিতিতে যত অসংখ্য মানুষজন গৃহহারা হলেন, কারো কারো ফসল নষ্ট হলো, কেউ গৃহপালিত পশু হারালো, স্বাস্থ্যের কথা তো আলাদা করে না হয় নাই বললাম। এই পুরো জায়গাটা থেকে মানে এক ধরনের সেই মানুষগুলোকে, গৃহহীন মানুষগুলোকে বা নদী ভাঙন যাদের হয়েছে তাদেরকে পুনর্বাসন, ক্ষতিপূরণ দেবার একটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা সরকার নিতে চায় কিনা? বর্ষার শুরুতেই হাওর অঞ্চলে অনেক বৃষ্টি হলো এবং সেখানে যারা নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ যেগুলো হাওর অঞ্চল, সেগুলো কিন্তু অনেক প্লাবিত হলো। এগুলো হচ্ছে প্লাবিত হলো এবং সেখানকার ফসল অনেক ক্ষতি হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু আমরা সেখানে ভিজিট করলাম, তাৎক্ষণিকভাবে কিন্তু সেখানে কৃষকরা কীভাবে যেন তাদের ফসলটা ঘরে তুলতে পারে এবং ক্ষতিপূরণের জন্য কিন্তু আমরা সেখানে প্রাথমিকভাবে আমরা ব্যবস্থা নিলাম এবং দীর্ঘমেয়াদীতে আমাকে ঘোষণা করলাম। এখানে একটি জিনিস খেয়াল করবেন, এখন কিন্তু সফল ফসলগুলো একদিন যদি পানিতে ডুবে থাকে, সেই ফসলগুলো তার পচে যায়, দুর্গন্ধ ঘুরে যায়। আমরা এটাও কিন্তু একটা বিষয়, আমরা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এবং আমাদের কৃষি মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয় আমরা সমন্বয় করে আমরা কিন্তু এই বিষয়গুলো সমাধান করার জন্য আমরা যুগোপযোগী কিন্তু আমরা অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি, প্রকল্প হাতে নিয়েছি। আমরা কিন্তু বন্যার আগাম প্রস্তুতি হিসাবে আমরা বাংলাদেশের যতগুলো জেলা আছে সেই জেলার আমরা যারা বিশেষ করে ডিসি সাহেব আছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রী একজন ইঞ্জিনিয়ার আছেন এবং সেই প্রত্যেকটা জেলা যারা নির্বাচনের প্রতিনিধি আছেন, যারা হয়তো আমাদের বিএনপি বা জামাত ইসলাম বা এনসিপি যে দলের হোক,
সবাইকে সঙ্গে আমরা যোগাযোগ করে সেই সব এলাকায় কোন কোন নদীতে আগাম প্রস্তুতি নেওয়া দরকার, যেটা আমাদের জরুরি কাজ, সেই জরুরি কাজ কিন্তু আমরা প্রায় 1500 অধিক আমরা সেগুলো প্রজেক্ট হাতে নিয়েছি এবং এদের মধ্যে আমাদের প্রায় 1000 প্রজেক্ট আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এবং 5000 প্রজেক্ট আমার চলমান আছে। বিগত কোনো সরকারের আমলে এই ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়নি, কিন্তু এইবার তারেক রহমানের সরকারের আমলেই কিন্তু আমরা আগামী প্রস্তুতি নিচ্ছি এবং এখনও যেখানে যেখানে আমরা ভাঙনের খবর পাচ্ছি আমরা তাৎক্ষণিকভাবে আমরা জরুরি অর্থাৎ জিও ব্যাগ দিয়ে আমরা সেখানে ভাঙন রোধ করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। দর্শক, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। একটা বিরতির পর ফিরছি আবারও। আরও একবার আমন্ত্রণ। বিরতির পর যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমাদের আজকের অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী। কথা বলছিলাম আমরা স্যার, দখলদারিত্বের ক্ষেত্রে আমরা সবসময় দেখি প্রভাবশালীদের একটা প্রভাব থাকে, একই সাথে রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব খুব গভীরে গেলে হয়তো খুঁজে পাওয়া যায়। প্রমাণের অভাবে সেগুলোর আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। সে বিষয়ে সরকার কিছু ভাবছে কিনা? ঢাকা শহরটা কিন্তু সবচেয়ে কঠিন আমাদের পুনরুদ্ধার করা। ঢাকা শহরের বাইরে কিন্তু আমরা যখন জেলা শহরে, বিভাগীয় শহরে বা উপজেলা শহরে বা গ্রাম পর্যায়ে যখন আমরা এই নদী খাল জলাশয় খনন করছি, তখন কিন্তু ওইভাবে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন এখনও হচ্ছি না। বরঞ্চ আমরা শঙ্কিত আছে একটা বিষয়ে, আমি খালটা খনন করবো যে মাটিটা আছে, সেই মাটিটা যদি আমি ওই খালের পাড়ে রেখে দেই, তাহলে কিন্তু এই বন্যার সময়, বৃষ্টির সময় ওই পানি মাটি কিন্তু আস্তে আস্তে কিন্তু আবার খাল বন্ধ হয়ে যায়। এই জন্য কিন্তু আমরা শুরু থেকেই, আমি ব্যক্তিগতভাবে এই মাটিটা নিয়ে কিন্তু আমি বিশেষ করে আমাদের মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয় এবং প্রত্যেক যারা ডিসিকে বলেছি যে আপনি ওই মাটিটাকে অবশ্যই ওইখান থেকে সরাই দিতে হবে। কোনো আপনি স্কুলে দেন, কোনো কলেজে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মন্দিরে দেন। হ্যাঁ, সাধারণত আমাদের নিয়ম হচ্ছে এটাই যে মাটিটা সাধারণত পাড়ে ফেলে রাখা হয়, এরপর টেন্ডার করে বিক্রি করা হয়। টেন্ডার আপনার 6 মাসও হলো না, 1 বছরে বিক্রি হলো না, তাই মাটিকে ওখানে থাকবেই, তাই ওই মাটিকে সেখানে থাকবেই। তা কাজে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা যে সেই মাটিকে অবশ্যই ওইখান থেকে সরাই দিতে হবে, কারণ ওই মাটি যেন আবার খাল আবার যেন সে ভর্তি হয়ে আবার যেন সে একই জায়গায় না যায়, সেই বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে। ড্রেজিং প্রকল্পগুলোতে অসংখ্য অনিয়মের তথ্য আমরা পেয়ে থাকি প্রতি বছর, এবং সেগুলো আসলে সঠিকভাবে খতিয়ে দেখার এবং বিচারের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় প্রায় আমরা দেখি বিরতি পড়ে। এই জায়গাগুলো আরও শক্তভাবে আইন প্রণয়ন করার কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা ড্রেজিং করব, সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের বিগত দিনের ভালো ফলাফল আছে, সুনাম আছে, আমরা তাদেরকে কিন্তু সেইখানে সম্পৃক্ত করার চেষ্টা করছি। যেন ওই বিগত দিনে অর্ধেক কাজ করলাম না, এরকম কিন্তু বহুত আমাদের প্রজেক্ট আছে এখনও স্টিল নাও। আমরা এগুলো নিয়ে অনেক বিব্রত অবস্থায় আছি, এমব্রাজিং অবস্থায় আছি। হ্যাঁ, আমরা সেই জায়গায় আমরা সেই জিনিসটা মাথায় রাখছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি মাসে আমাদের এই বিষয়গুলো আমাদের কাছে জবাবদিহি নেন, আমরা কি করলাম, কি করতেছি, কি করব। কাজে সেই ক্ষেত্রে আমি আমার মন্ত্রী মহোদয় সহ আমরা কিন্তু এই ক্ষেত্রে সজাগ আছি এবং আশা করি আমরা বাংলাদেশের মানুষকে আগামী দিনের যে বিশেষ করে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় আমরা সেটা পূরণ করতে পারবো। একটা বাঁধ নির্মাণে যে পরিমাণ খরচ হয় এবং মানুষের যে স্বপ্ন বা ভরসার জায়গা তৈরি হয়, সেটা আমরা দেখি বছর ঘুরতে না ঘুরতেই সেখানে আবার জিও ব্যাগ ফেলানোর একটা হিড়িক পড়ে। সেই জায়গাতে আসলে পরিবেশবিদ বলি, গবেষণার জায়গা বলি, এই পুরো সমন্বয়ের জায়গাটা তৈরি করছে কিনা সরকার? দেশে বিশেষ করে এই যে বাঁধ অথবা ফোল্ডার যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 1960 সাল থেকে, এবং এই আমাদের অনেকগুলো বাঁধ সেই সময়ে নির্মাণ করা। সেই বাঁধগুলোর যে অবকাঠামোগুলো আছে, এগুলো অনেক জায়গায় ভেঙে গেছেন, অনেক জায়গায় সেগুলো সমতল হয়ে গেছে। কাজে এইবার যেমন আমাদের বিশেষ করে আমাদের কক্সবাজারে যে বন্যা হলো, সেখানে কিন্তু আমাদের কক্সবাজারে 4টি ফোল্ডারের মধ্যে 2টি ফোল্ডারে কিন্তু জনগণ সেখানে কিন্তু সেই বাঁধটা কেটে দিয়েছে, কারণ সেখানে পানিটা তারা নিষ্কাশন হয়, এবং 2টি ফোল্ডার 2টি বাঁধ কিন্তু যখন উপচে পড়ে গেছে সেটা কিন্তু আমাদের ভেঙে গেছে। ইনশাল্লাহ পানি কমে গেলেই আমরা সেগুলোতে জায়গায় আমরা আমাদের টেকনিশিয়ান সহ
আমরা সেখানে গিয়ে আমরা বাস্তবমুখী যেন আগামী দিনে আমাদের ওই ফল্ডার ওই বাঁধগুলো যেন আর ভেঙে না যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেখানে সংশ্লিষ্ট এলাকায় ইউনো সাহেবকে আমরা প্রধান করে সেখানকার জনপ্রতিনিধির দুইজন, একজন নারী একজন পুরুষ, ওই এলাকার সুধী জনবিদ একজন নারী একজন পুরুষ, এইভাবে সম্পৃক্ত করে আমরা সেই বাঁধগুলো দেখাশোনা করার জন্য কিন্তু আমরা দায়িত্ব দেওয়ার জন্য সেভাবে সিদ্ধান্ত নিয়েছি। এবং আশা করি এই গণমুখী সিদ্ধান্তগুলো আমরা দল মত ধর্ম বর্ণ ঊর্ধ্বে থেকেই আমরা এগুলো বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের মানুষ আসলে জানতে চায় 10,000 কোটি টাকার যেই বাজেট আসলে নেওয়া হলো, সেই বাজেট কিভাবে খরচ হলো, এটা আসলেই জনগণের জন্য খরচ করা হলো কিনা, তার মাপকাঠি মূল্যায়ন কিভাবে হবে। আমি মনে করি বাংলাদেশের মানুষদের স্বপ্নকে বাস্তবায়ন করার এই বাজেট। বিগত দিনে বাজেট হলেই রাতারাতি দেখবেন সয়াবিন তেলের দাম বেড়ে গেল, চিনির দাম বেড়ে গেল, ডালের দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল। এইবার 61টি পণ্যে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি হয় না। আপনি আমাদের সময় দেন, দেখেন আমরা কিভাবে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন। বঞ্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ দিই, যে ভূমিকাটা বিরোধী দলের নেতা নেওয়া উচিত সেই ভূমিকা উনি নিচ্ছেন। উনি বাজেটের সমাপনী বক্তব্যে উনি সাধারণ মানুষের 3 লাখ টাকা ব্যাংকে থাকে তাকে ট্যাক্স দিতে হবে, সেটাকে উনি 4 লাখ টাকা বৃদ্ধি করার কথা বলছেন। আমাদের আরও কিছু কিছু পণ্যের জন্য ট্যাক্স কমানো হয়, সেই জন্য উনি কিন্তু সেখানে সংখ্যা দাবি করছেন। এবং একটা সময় ওনার যখন বক্তব্য শেষ হয়ে গেছে এবং বিরোধী দলের নেতা তার চেয়ার থেকে উঠে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কংগ্রেচুলেট করেছেন। দিস ইজ দ্য তারেক রহমান সরকার। আমরা 2.5 কোটি কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিব। আমরা ইতিমধ্যেই আমাদের প্রায় 13 লক্ষ কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ সুদ মকুব করে দিয়েছি। আমরা এমনও পরিকল্পনা করেছি আমরা একটা কার্ড করব, একটা কার্ড দিয়ে মানুষের সমস্ত কাজ যেন সম্পন্ন করতে পারে সেও একটা কার্ড আমরা করতে চাই। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তো এরকম স্বপ্ন থাকতেই হবে এবং এরকম বাজেট থাকতেই হবে। আগের সরকার অথবা এ পর্যন্ত যতগুলো প্রকল্পে কাজ হয়েছে সেই প্রকল্পগুলো খতিয়ে দেখা এবং সেখানে অর্থের ব্যবহার কীভাবে হয়েছে, কোনো অমিল পাওয়া গেল কিনা বা দুর্নীতির কোনো তথ্য পেলে সেটার ব্যবস্থা নেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নিতে চায় কিনা সামনে। বিগত দিনে যেসব কর্মকর্তারা সৎ, তাদের রিপোর্টেশন ভালো, আমরা তাদেরকে সেখানে আমরা সম্পৃক্ত করছি। সেখানে আমরা দলীয় দৃষ্টিকোণে দেখছি না, সেখানে আমাদের যোগ্যতা একটাই, সেই অফিসারটা সেই কর্মকর্তা সৎ কিনা, সেই তার ডাইনামিক কিনা, এই বিষয়ে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। এবং এই গুরুত্ব দিয়েই কিন্তু আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় আমরা সেই ক্ষেত্রে যেখানে যা ত্রুটি বিচ্যুতি পেয়েছি সেইগুলো আমরা শক্ত হাতে আমরা সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এবং ওই বিগত দিনে নাই যে পানিতে ফেললেই শুধু টাকা পাওয়া যাবে, পানি সম্পদ মন্ত্রণালয় সেই দিন আর কখনো ফিরে আসবে না ইনশাল্লাহ। তিস্তা পানি বন্টনের যদি বলি, সে বিষয় নিয়ে আসলে কোনো সিদ্ধান্ত সরকার নিচ্ছে কিনা, কূটনৈতিক পর্যায়ে বৈঠক হবার বা কোনো সমাধান আমরা কবে পেতে পারি? ভারতের সঙ্গে আমাদের 54টি নদী আছে, সেই নদীগুলোর আমরা খেয়াল করেছি এই 54 নদীর ভিতরে ইতিমধ্যে মাত্র 36টি নদী তাদের সেই নদীর গতি আছে, প্রভাব আছে। বাকি নদীগুলো কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবং বিশেষ বন্যার সময় বা অতিবৃষ্টির সময় তারা গেট খুলে দিয়ে আমাদের বাংলাদেশকে যেন বন্যা কবলিত না করে সেই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। 12ই ফেব্রুয়ারি যেটা গণতান্ত্রিক নির্বাচন, সেই গণতান্ত্রিক নির্বাচনে যে একটি বাংলাদেশের মানুষ একটা জনরায় দিয়েছেন, সেই জনরায়কে নিয়ে যে একটা সরকার গঠন করেছেন, তারা কিন্তু সেটাকে সম্মান রেখেই তারা কিন্তু সেইভাবে আমাদের সঙ্গে সহায়তা করার আশ্বস্ত করছেন। আর আপনি তিস্তা মহাপরিকল্পনা বললেন, তিস্তা মহাপরিকল্পনা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচন ইস্তেহার বলেছেন এবং জাতীয় সংসদে বলেছেন আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। ইতিমধ্যেই আমাদের টেকনিশিয়ান কমিটি করে দিয়েছি, সেই টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে আমাদের রিপোর্ট দিয়েছেন। আমরা চায়নার পরামর্শ নিচ্ছি, আমরা এখানে নেদারল্যান্ডের পরামর্শ নিচ্ছি, কারণ নেদারল্যান্ড কিন্তু পানির উপরে ভাসমান একটি দেশ। সেখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1977 সালে উনি নেদারল্যান্ডের সঙ্গে কিন্তু একটা চুক্তি করেছিলেন এবং 1979 সালে উনি কিন্তু নেদারল্যান্ডের সরকারিভাবে 3 দিন সফর করেছেন। সেই সফরে সে নেদারল্যান্ড কীভাবে পানি থেকে তার দেশকে রক্ষা করা যায় আমরাও সেই বিষয়গুলো আমরা জেনেছি এবং জানার পর কিন্তু সে আলোকে কিন্তু আমরা তাদের পরামর্শের সঙ্গে কথা বলছি। আমরা সেই সব পরামর্শ নিয়েই আমরা আমাদের তিস্তা মহাপুরের কাজ ইনশাল্লাহ হয়তো আমরা এই বছরের শেষের নাগাদ আমরা শুরু করার ইনশাল্লাহ আমরা বিশেষ করে পাইলট প্রকল্প হিসেবে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই 5 মাসে আপনাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের
আপনি কাজ করছেন, এখান থেকে আপনি বলবেন যে কোন প্রকল্পগুলো আপনার কাছে মনে হয়েছে দেশবাসীর জন্য, সাধারণ জনগণের জন্য সরাসরি উপকারী? জনগণ যেভাবে বিশেষ করে খাল খননটাকে যেভাবে গ্রহণ করেছেন এবং জনসম্পর্ক তৈরি হচ্ছেন এবং মানুষের মধ্যে প্রাণ ফিরে আসছে, কারণ এই খালের মধ্যে পানি থাকলে কিন্তু পানির স্তর কিন্তু নিচে নেমে যাবে না। আজকে পানির স্তর নিচে নেমে গেছে কিন্তু প্রথমে আমি বলেছিলাম, অন্যতম কারণ কিন্তু আমাদের খালগুলো শুকিয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেখানে যদি এই জিনিসটা দিয়ে আমরা সফল হতে পারি, আমার বিশ্বাস নদীমাতৃক বাংলাদেশ আবার সেই নদীমাতৃক বাংলাদেশ ফিরে আসবে এবং আমারও ফলে ফুলে বাংলাদেশ সে ভরে উঠবে এবং আমরা খাদ্য সংসবর হব। আমার বিশ্বাস এই তারেক রহমান সরকারে আগামী দিনে তার বাবার পদাঙ্ক অনুসরণ করে খাদ্য সংসব হয়ে খাদ্য বিদেশে রপ্তানি করবে। চমৎকার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন। হ্যাঁ, ধন্যবাদ নিউজ 24-এর সকল কলা কৌশলী এবং দর্শক শ্রোতা বৃন্দকে আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকেও। আর দর্শকদের বলতে চাই, আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। সঙ্গে ছিলেন যারা, অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে বিশেষ সাক্ষাৎকার দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি।